ভাইফোঁটা নিতে এসেছি। আমার আপন দিদি আছে চট্টগ্রামে, কি সব চক্রান্ত করে বেড়াচ্ছে, কিন্তু ফোঁটা আমার চাই, আমি ছাড়বো না। এই বসলু। কিন্তু আমি তো আপনাকে। আপনি? তুমি আমাকে আর যাই বলো আপনি করে বলো না। আর আমাকে তুমি চিনতে চাও? আপনার কোথাও ভুল হচ্ছে না তো? আগে তুমি করে বলো, তারপর আমি তোমার সব কথার উত্তর দেব। তুমি করে বললে? তুমি করে বললেই হবে, অন্য কিছু না। অন্য কোনো কথা নেই, অন্য কোনো লক্ষ্য নেই। দিদি, আজ 3 দিন ধরে বনে জঙ্গলে আধপেটা খেয়ে ঘুরে বেরিয়েছি। তোমার হাতের ফোঁটা, তোমার হাতের অন্ন নিয়ে আবার উধাও হয়ে যাব। আমি পথ ভোলায় পথিক এসেছি। ভয় পাচ্ছ? কোনো ভয় নেই। তোমার স্বামী আমারই সন্ধানে চিতল বেড়ে গেছেন। ফিরতে অন্তত রাত 3টে হবে। ততক্ষণে আমি রয়ে শুয়ে তোমার পায়ের ধুলো নিয়ে যেতে পারবো। দিদি পান? ইন্সপেক্টর বাবু হাবানা চুরুট খান, আমি জানি। ওটা আমাকে দাও। ওটা খেতে খেতে আমি চলে যাব যেখানে আমার দলের সবাই আছে। তারা আজ একটি সভা করবে। জায়গাটির নাম শুনতে চাও? অমন করে তো আর পাচ্ছি না গো। সারা সারা রাত তোমার খাবার আগলে রাখি। তুমি কত চোর ডাকাত ধরলে, সাধু সন্ন্যাসীও তো বাদ পড়লো না। কি এক অনিল ডাকাত, একেবারে তার পিছে পিছে তাড়া করে বেড়াচ্ছ। সে তোমার নাকের সামনে ছড়ি নিয়ে ঘুরছে, কোথা থেকে কোথায় দৌড়ে পালিয়ে চলে যাচ্ছে। দেশ শুদ্ধ মানুষ তোমাকে নিয়ে হেসে খুন। এই যে না সার্কাসের খেলা হচ্ছে। আমার উপরও নেক নজর আছে বই কি, আসামি বটে। তবে পুলিশের রিপোর্ট না করে বাইরে যাওয়া নিষেধ আছে, সেই জন্যই আসছিল, চিঠি দিয়ে গেল। তা কি জানিয়ে গেল? লিখেছে, ইন্সপেক্টর বাবু ভয় পাবেন না, সভার কাজ শেষ করে অতি সত্বর চলিয়ে আসব। কোথায় কোন সভা হচ্ছে কে জানে, এর মধ্যে পুলিশও যেন ভেলকি খেলছে। তবে শোন, তোমাকে আজ রাত্রির খবর দিই, শুনলে একেবারে তোমার তাক লেগে যাবে। ও কোথায় সভা করছে তাও তোমাকে বলে গেল? হ্যাঁ, তোমার সেই ডাকাত অনর্গল নির্ভয়ে আমাকে জায়গাটার নামও বলে গেল। নামটা কি শুনতে পারি? তুমি এমন প্রশ্ন জিজ্ঞেস করলে এর থেকে প্রমাণ হয় তোমার ডাকাত আমাকে চিনতে পেরেছে। কিন্তু বাবু, তুমি আমায় এখনো চিনতে পারোনি। তা শোনো, তোমার খুব শখের হাবানা চুরুট আমি ওকে একটা দিয়ে দিয়েছি। সে দিব্যি সেটা জ্বালিয়ে ফুঁকতে ফুঁকতে আমার পায়ের ধুলো নিয়ে চলে গেল। কি বলে গেল? কোথায় তার সভা হচ্ছে?
তোমার স্ত্রী হয়েছে বলে কি আমাকে পুলিশের চর হয়ে কাজ করতে হবে? তোমার ঘরে এসে যদি আমি আমার নিজের ধর্মটা খুইয়ে বসি, তাহলে তুমি বা আমাকে বিশ্বাস করবে কেমন করে? পুলিশ আর চর যেভাবে আমাদের ঘিরে ফেলেছে, তাতে কিন্তু আমাদের আরো বেশি সাবধান হতে হবে। কিন্তু এক জঙ্গল হতো অন্য জঙ্গল আর কতদিন? লোকালয়ের মানুষও তো আমাদের ক্ষণে ক্ষণে অবিশ্বাস করছে। আবার বিশ্বাসও করছে। মন্দ নিয়ে কেন ভাবিস? জগতে অশুভর চেয়ে শুভ অনেক বেশি। কিন্তু দাদা, কোনো কিন্তু নেই, আমাদের কোনো কিন্তু থাকতেও নেই। মৌজকাটির জঙ্গলটা তাহলে আমাদের জন্য নিরাপদ নয়? একেবারেই নয়। বোধ করি আজ রাতেই, না না, আজ বিকেলেই পুলিশ তার দলবল নিয়ে আমাদেরকে ধরতে আসবে। আমরা তাহলে কোন দিকে যাব? তাহলে পূবের দিকে চল। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে আমার গান আকাশ ভরা। কি ব্যাপার? আনন্দে দেখছি একেবারে মাটিতে পা পড়ছে না তোমার? তা আনন্দের ব্যাপার আছে বই কি। আমাদের গুপ্তচর নিতাই চক্রবর্তী, সে তো ওর ওখানে চরগিরি করে। ওর কাছে শোনা গেল অনিল ডাকাত তার দলবল নিয়ে মোচাকাঠির জঙ্গলে মস্ত সভা ডেকেছে। জঙ্গল রীতিমতো চারদিক থেকে ঘেরাও করে ফেলা হয়েছে, ভারী জঙ্গল। আমরা আগে থেকে লোক পাঠিয়ে পুরো জঙ্গল সার্ভে করে নিয়েছি। এবার আর পালাবার ফাঁক পাবে না। হুম, তোমাদের বুদ্ধির ভেতর বড় বড় ফাঁক রয়েই যাবে। অনেক তো লোক হাসালে বাপু, আর কেন, এবার একটু ক্ষান্ত দাও। সে কি শুধু কি বলছো এসব? এরকম সুযোগ কি আর আমরা পাবো? শোনো, আমার কথাটা একটু শোনো। ওসব মোচা কাঠির জঙ্গল সব বাজে কথা। ও তোমাদের বাড়ির আনাচে কানাচে দিয়ে কি ঘোরাফেরা করছে, নাকের সামনে তুড়ি বাজিয়ে দৌড় দেবে, এ আমি বলে দিলুম। তা তুমি যদি লুকিয়ে লুকিয়ে তাদের ঘরে খবর পৌঁছে দাও, তাহলে তো সবই সম্ভব। কি? একটু ঘুমিয়ে নিলে হতো না? এখন কি ঘুমের সময়? আমাকে এক্ষুনি বেরোতে হবে। আর তোমার সংসারের চোখ কান একটু খোলা রাখলেই পারো। শুনতে কি পাও কিছু? কানে যায়, আর তারপর চণ্ডীদাস বলেছেন, কানের ভিতর দিয়ে পরম পশিল গো আকল করিয়া দিল প্রাণ। তোমার ওসব ঠাট্টা আমি কিছুই বুঝি না। কোনটা যে তোমার আসল আর বুঝতেই পারি না। তার মানে আমার বুদ্ধি বেশি বলছো তুমি? তা বোঝার ক্ষমতা কি তোমার আছে? তা যদি থাকতো তাহলে এই পুলিশ ইন্সপেক্টরের চাকরিটা আর করতে হতো না। সরকার বাহাদুর তোমাকে অনেক বড় কাজে লাগিয়ে দিত, বিশ্ব হিতৈষী হয়ে দেশে বিদেশে ঘুরে বেড়াতে। সর্বনাশ!
সেই যে মেয়েটির কথা শোনা যাচ্ছে, সে তো দেখছি আমার আপন ঘরের ভেতরকার। আহা, কুকুরটা ভীষণ চেঁচাচ্ছে, আমি যাই, ওকে একটু খাইয়ে ঠান্ডা আমি করি। এক্ষুনি যাচ্ছি, কুকুরটাকে লাগাবো আমার পিস্তলের গুলি। না, তুমি এখন কোথাও যাবে না। শোনো, শুনেছি অনিল লোকটা নাকি হরবোলা। এই কুকুরের ডাক সে যে নকল করে ডাকছে না, সেটা কি করে বুঝবো? হ্যাঁ, শেষকালে আমাকে সন্দেহ? এই রইল পড়ে তোমার ঘর কোণ। আমি চললাম আমার ভগ্নিপতির বাড়ি। ভারী মুশকিল হলো। নিজের স্ত্রীকে ঠাট্টা করবো না তো ঠাট্টা করবার জন্য পরের ঘরের মেয়ে কোথায় খুঁজে পাই? শুধু কি শুরু করলে? তুমি কাঁদছো? আমি তো সামান্য একটু ঠাট্টা করেছি। তোমার এসব ঠাট্টা বাট্টা আমার সহ্য হয় না বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ব্যাস রইল। এবার তুমি নিশ্চিন্তে তোমার কুকুরকে খাওয়াতে যেতে পারো। প্রাণীর পেট না ভরলে তো আবার তোমারও পেট ভরবে না। সামান্য কুকুরকে নিয়ে তুমি যে কেন তো বাড়াবাড়ি করো বুঝি না। তোমরা পুরুষ মানুষ তো, তাই বুঝবে না। পুত্রহীনা মেয়ের বুকে কত যে স্নেহ জমা হয়ে থাকে, তাই একটা প্রাণীকে পেলেও বুকের মধ্যে কাছে টেনে নেয়। ঠিক আছে বাপু, আমি চললাম। এবার না বেরোলে বুঝি দেরি হয়ে যাবে। তন্ন তন্ন করে খোঁজা হলো, কোথায় অনিল ডাকাত? বড়বাবু, সমস্ত জঙ্গল তো তন্ন তন্ন করে খুঁজে মরছি, কিন্তু কোথাও নেই। কোথাও নেই মানে কি? এটা কি ভোজবাজি? সমস্ত জঙ্গল তো ঘিরে ফেলেছি বড়বাবু, কিন্তু গেল কোথায় ওরা? আমি খুঁজবো আজ, সারাটা জঙ্গল আমি খুঁজে দেখবো। অনিল ডাকাত কোথায় আছে আমি খুঁজে বের করব। জি বড়বাবু। দরকার পড়লে সারা রাত খুঁজবো। আমি নিশ্চিত অনিল এই দিকটা, এই দিকটা, এই দিকটা সবাই দেখা হয়ে গেল। হ্যাঁ, নিতাই তাহলে যে ইনফরমেশনটা দিল সেটা কি ইনফরমেশনটা দিল? বুঝতে পারতেছি না বড়বাবু, কোথাও পেলাম না।
এখন তো দিন, এখন মশাল কেন? দিন বলে কি সবকিছু দেখতে পাই আমরা? কি দেখি? এ আলো অন্য আলো, সূক্ষ্ম করে দেখার আলো, শেখার আলো। মনের উপর আলো পড়লে কি মন দেখা যায়? দেখেছো তোমরা কখনো? দিদি, আমি জানি তোমরা স্বপ্ন দেখতে ভালোবাসো, আমিও ভালোবাসি। আমি আছি তোমাদের সঙ্গে। তোমাকে দেবী বলে মনে হচ্ছে দিদি। তাহলে চলো আমার সঙ্গে। ও শুধু শুধু বেটা বড় ফাঁকি দিয়েছে, শেষ পর্যন্ত তোমার কথাই সত্য হলো। বলো কি? কি আর বলবো, আমাদের লোক চারদিক থেকে বনটাকে ঘিরে ফেলেছে। তারপর শুরু হয় তল্লাশি। তল্লাশি চলছে চলছে, যে বনে জনমনুষ্যের কোনো চিহ্ন নেই। আমাদের লোক তো আওয়াজ দিল, এই কে কোথায় আছো, বেরিয়ে এসো, তা না হলে গুলি চালাবো। চললো গুলি, কেউ বেরোলো না। তারপর? তারপর আমাদের তল্লাশি চলতে থাকলো। সারা রাত পার হয়ে আমরা ভোরে পৌঁছে গেলাম, বনেরও শেষ সীমানায় পৌঁছে গেলাম। শেষ বেলায় এসে পেলাম একটি চিঠি। তাতে লিখা একটি কথা, দারোগা বাবু, আসামি নিরাপদ, দিদিকে প্রণাম জানাবেন, অনিল। আচ্ছা বলো তো, এই বেটা শেষ বেলায় এসে আমার নামটা কেন জড়ালো? বারে, পুলিশের ঘরে গিন্নি বুঝি আসামির ঘরে দিদি হতে পারে না? তোমাদের সবটাতেই বাড়াবাড়ি। সংসারের সব সম্পর্ক কি আর সরকারি খামে ভরা? আচ্ছা হয়েছে, এখন কাপড়টা পাল্টে ফেল, জল খাবার খেয়ে শোবে একটু। তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়িতে খুঁজছি। কি চিন্তা করছো এত? চিন্তা করছি ওই লোকটাকে নিয়ে। শুধু ওই লোকটার চালাকির কথা তোমাকে আর কি বলবো। সে তো তার দলবল নিয়ে প্রোপাগান্ডা করে বেড়াচ্ছে। কি প্রপাগান্ডা? ভোর রাতে সে কুম্ভক যোগে নাকি শূন্যে আসন করে। হ্যাঁ, গ্রামের লোকরা বলা বলি করছিল সে নাকি সিদ্ধ পুরুষ, বাবা ভোলানাথের শিষ্য। তাহলে আর বলি কি, তারা নিজের ঘরের দাওয়ায় ওর জন্য খাবার রেখে দেয়, রীতিমতো নৈবেদ্য। ভোরবেলায় খাবারের চিহ্ন মাত্র পাওয়া যায় না। বলো কি? কোনো হিন্দু পাহারাদার যে ওকে স্পর্শ করবে না, এ আমি নিশ্চিত। তোমার কথা শুনে তো আমি সত্যি আশ্চর্য হচ্ছি। যাই বলো শুধু, লোকটার পড়াশোনা আছে, যেভাবে কথা ছড়াচ্ছে লোকটা খ্যাতি তো আরো বাড়বে।
শুধু আমাদের জ্যাঠার মেয়ে, ওই যে মিনু, ওর তো বিয়ে হচ্ছিল না। সে তো আসলে কোনো অন্যায় করেনি। হ্যাঁ, সে তো জানি, কিন্তু শুনেছি কোন স্বামীজির কল্যাণে। হ্যাঁ, ঠিকই শুনেছ তুমি। স্বামীজি তো সাক্ষাৎ দেবতা, তার আশীর্বাদে মিনুর বিয়েটা হয়ে গেল। আচ্ছা, স্বামীজি ছদ্মবেশে অনিল ডাকাত না? মনটা বিশেষ ভালো নেই। উপর মহল থেকে চাপ আসছে, না জানি কোন আন্দামানে আবার বদলি করে দেয়, তার কোনো ঠিক নেই। বলো কি? কি আর বলবো, মাঝে মাঝে মনটা খোলাসা করা দরকার হয়, তখন তোমায় সব বলি, আর হাবানা চুরুট টানি। সে আমি জানি, আর যাই হোক না কেন তুমি আমায় অবশ্যই ক্ষমা করবে, আর ক্ষমা করাই হচ্ছে যথার্থ পুরুষের লক্ষণ। যেন স্ত্রী বৃক্ষের বুকের ভেতর পায়ের চিহ্ন। তোমার সেই ক্ষমার কাছেই তো আমি হার মেনে আছি। অন্যায় সুর আমি করব না। সত্যি গো, পুলিশদের কাছে তোমার কত হাঁক ডাক, আমায় তুমি একেবারে চোখ বুজে বিশ্বাস করো। আমি জানি না অতটা বিশ্বাসের যোগ্যতা আমার ছিল কিনা, সেজন্যই তোমায় আমি এত ভক্তি করি। আমার ভক্তি কিন্তু শাস্ত্রমতে না। আমি ভাবছি এবার একটা ছুটির দরখাস্ত দিতেই হবে। তুমি ইন্সপেক্টর, ইন্সপেক্টর গিরি ছেড়ে গাছতলায় বাবাজি সেজে বসো, তাতে তোমার আয়ও বাড়বে আর আমিও কিছু বকরা পাবো। সপ্তাহে তুমি যেমন নিশ্চিন্ত হয়ে থাকো, এসব আমার ভালো লাগে না। ও আমার স্বভাব। তোমার ডাকাতদের নিয়ে আমি দুশ্চিন্তা করতে পারবো না, আর তোমার দুশ্চিন্তায় আমার দিন পার হয়ে যায়। শোনো, তোমার পুলিশদের থানায় স্বদেশীদের নিয়ে অনেক চোখের জল বয়ে গেছে। এতদিনে লোকজন একটু হাঁপ ছেড়ে বাঁচবে, আর সেই জন্যই তো অনিল বাবুকে সবাই হাত তুলে প্রণাম করে, এক তুমি ছাড়া। আর তুমি বলছো আমি কিনা দুশ্চিন্তার ভান করব? আচ্ছা, কি করে করব বলো দেখি। চলো ভেতরে চলো। বিপদ আসন্ন, বিপদে আমাদের মাথা নত করা চলবে না। বিপদে আমাদের আরো দৃঢ় হতে হবে, মনোবল আরো শক্ত করতে হবে। কি পারবো? পারবো! বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম!
শুধু এবারে আমি তোমার শরণাপন্ন। কবে আবার তুমি আমার শরণাপন্ন নও শুনি? সেই জন্যই তোমাকে সবাই স্ত্রৈণ ডাকে। কি স্পষ্ট স্পষ্ট তোমার কথাগুলি গো। সবই তোমার গুণে কর্তা, সবই তোমার গুণে। তাহলে কাজের কথা শোনো। এবার একটা সরকারি কাজে তোমাকে আমার সহযোগিতা করতে হবে, না করতে পারবে না। তা না হলে আমার আর মান থাকছে না। আমাদের পুলিশ নিশ্চিত হয়েছে কাছাকাছি কোথাও একজন মেয়ে আছে। সেই মেয়ে এখানকার খবর অনিলকে দিয়ে খুব সাবধানে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে। ভীষণ জাহাবাজ মেয়ে। আমাদের কাছে এও খবর আছে এই পাড়ারই কোনো একজন বিধবা মেয়ে। শুধু যেভাবেই হোক মেয়েটির সন্ধান বের করতে হবে এবং তার সাথে ভাব করতেই হবে তোমাকে। শেষকালে আবার আমাকে চরের কাছেও লাগিয়ে দিবে? আগামী পরশু শিবরাত্রি। আমরা জেনেছি অনিল ডাকাত সিদ্ধেশ্বরী তলার মন্দিরে ধ্যান করে রাত কাটাবে। তোমরা পুলিশের লোক আগেই সামনে এসো না, রাত 1টার পরে আসো। তাড়াহুড়ো করলে ফসকে যেতে পারে। ঠিক আছে।
দেহ নিত্যং মহেশং রজতগিরিনিবং চারুচন্দ্রাবতংসং দেহ নিত্যং মহেশং রজতগিরিনিবং চারুচন্দ্রাবতংসং দেহ নিত্যং। শুধু শুধু তুমি সেই মেয়ে? হ্যাঁ, আমি সেই মেয়ে যাকে তোমরা এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছ। নিজের পরিচয় দেব বলে আজ আমি এখানে এসেছি। তুমি তো জানো আমাদের দেশের কোষ্ঠীত দু একজন মহৎ পুরুষ দেখা দেয়। আমরা দেশের নারীরা যদি এই সন্তানদের নিজের প্রাণ দিয়ে রক্ষা না করি, তবে ধিক্কার জানাই আমি সেই নারী ধর্মের। তোমার ভয়ে এই কৌশলে আমি কাজগুলো করেছি। দুদিন পরেই আমাকে নিয়ে নিন্দার ঝড় বয়ে যাবে, তা আমি জানি। সে লাঞ্ছনা আমি মাথা পেতে নেব। কখনো মনে করো না চাকরি করে নিজের স্ত্রীকে বাঁচিয়ে এই সন্তানদের তুমি মারতে পারবে। তুমি সুখে থাকো, তোমার কোনো ভয় নাই। তবে আর যাই করো, আমায় তুমি দয়া করো না। এই নিষ্ঠুরতার অংশটুকু নিয়েই তোমার কাছ থেকে আজ বিদায় নেব আমি। প্রাণপণ তোমার সেবা করেছি, ভালোবেসে প্রাণপণ তোমায় বঞ্চনা করেছি কর্তব্যবোধে। এই তোমায় বলে রাখলাম। আর যদি সময় না পাই? থামো দিদি। বিজয়বাবু আজ আমি ধরা দেব বলেই স্থির করে এসেছিল। আমার আর কোনো ভাবনা নেই, আমার কাজ শেষ হয়ে গেছে। শুধু অসাধারণ এক মেয়ে জন্মেছে আমাদের দেশে খাপ ছাড়া এক সমাজে। খুব বেশি করে আমি ওকে চিনে ফেলেছি, আর চিনেছি বলেই আপনাকে বলছি, শুধু নির্লোভ, নিষ্কলঙ্ক। যে কঠিন কর্তব্যের মন্ত্র আমরা মাথায় করে দাঁড়িয়েছি, সেখানে ভালোবাসার কোনো স্থান নেই, আছে কেবল আমাদের জলাঞ্জলি। বিশ্ব সংসারের লোকেরা শুধু সম্পর্কে কিচ্ছু জানবে না। আপনার কোনো ভয় নেই, আপনি ওকে নিয়ে মন্দিরের সুড়ঙ্গ পথ দিয়ে বাড়ি চলে যান। আমি অন্য পথ দিয়ে পুলিশের কাছে আমাকে ধরা দিচ্ছি। তবে যাওয়ার আগে একটি কথা বলে যাচ্ছি, আমাকে আপনারা বাঁধতে পারবেন না। তারপর চলবো আফগানিস্তানের রাস্তা দিয়ে, যে করেই হোক পথ বের করে নেব। আপনাদের সঙ্গে আমার এই কথা রইল। পর আর 15 দিন পর খবরের কাগজে বড় বড় অক্ষরে লেখা বের হবে, অনিল বিপ্লবী পলাতক।